আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিয়মিত আয়োজন এনটিভির নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে মার্কেট হচ্ছে। আমি মুস্তাক সাদেক। আমরা এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করি, দেশের অর্থনীতি উন্নয়ন নিয়ে আলোচনা করি। আমরা আপনাদের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করি। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে আলোচনায় সম্পৃক্ত হন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন, আপনাদের মনের কথাগুলো তুলে ধরেন, তাহলে দেশবাসী জানতে পারবে, যারা রেগুলেটর তারাও জানতে পারবে যে আপনারা কি বলতে চাচ্ছেন। পুঁজিবাজার নিয়ে আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও তারা দেখতে পাবে। কাজে আশা করব আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন। আজকে যে আলোচনাটা করব সেখানে আজকে প্রধান দুজন আলোচকের মধ্যে আমার বাঁ পাশে আছেন মোহাম্মদ ইমরান হাসান, এমডি সিও এশিয়ান টাইগার ক্যাপিটাল অ্যান্ড পার্টনার্স। উনারা যে কাজটা করেন সেটা হলো ফান্ড ম্যানেজ করেন, ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করেন মোস্টলি। তারপরে তারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটা অংশ কাজ করেন। তারপর তারা বিভিন্ন অ্যাডভাইজারি কাজও করেন। আপনারা মুদ্রা কথা তাদেরকে অ্যাসেট ম্যানেজার হিসেবে ধরতে পারেন। আমার ডান পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমিনুল ইসলাম সাহেব। আপনারা অনেক পরিচিত, আপনাদের অনেকের কাছেই পরিচিত, সিও ওয়ান সিকিউরিটিস, ওয়ান ব্যাংক না কিন্তু ওয়ান সিকিউরিটিস ওয়ান ব্যাংকেরই সাবসিডিয়ারি। যাই হোক, আমরা আজকে আলোচনা যেটা করতে চাচ্ছি, আমরা এই মার্কেট ভাইব্রেন্ট হওয়ার নিয়ে আলোচনা করেছি, বহুত কিছু করেছি, একসাথে বিভিন্ন সমস্যাও তুলে ধরেছে। মার্কেটটা ভাইব্রেন্ট হচ্ছে আস্তে আস্তে, তো কেউ অস্বীকার করতে পারবে না, দেওয়া হচ্ছে না। মার্কেট ইজ মানে ইট ইজ টেক অফ অলরেডি ডান। মার্কেট ভাইব্রেন্ট করার জন্য আর কোনো পদক্ষেপ নেওয়ার কিছু আছে কিনা আপনারা এখান থেকে শুরু করে আপনাকে পরে আসছে। জি, আমার যেটা মনে হয় যে মার্কেট, আমরা সাদেক ভাই যেভাবে বললেন যে আগে থেকে অনেক ভাইব্রেন্ট হয়েছে, আমরা টার্নওভারে যেটার প্রুফটা দেখতে পাচ্ছি। টার্নওভার এখন 600 crore প্রায়, দিদি আমরা দেখি যে টাচিং 700, যেটা এখন থেকে এক বছর আগেও অনেক 230 কোটি টাকা মাত্র টার্নওভার ছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে মার্কেট আরো ভাইব্রেন্ট করার জন্য প্রথমত ভালো ইস্যু মার্কেটে আসাটা জরুরি। এখনও অনেক কোম্পানি আছে, বাট আরও ভালো ভালো কোম্পানি আইপিওর মাধ্যমে যখন মার্কেটে আসবে সেটাও একটা ইনভেস্টরদের মধ্যে একটা অ্যাটেনশন ড্র করবে, যে একটা ভালো একটা বড় কোম্পানি, ব্লু চিপ কোম্পানি যখন মার্কেটে লিস্টেড হবে, সেটার কারণে কিন্তু দেখা যায় অনেক ইনভেস্টর তখন মার্কেটে দেখা যায় নতুন করে ইনভলভ হয়। আমরা যেটা গ্রামীণ ফোনের ক্ষেত্রে দেখেছিলাম সেই সময়। এই কথাটা যদি বলেন, আমি উল্টো আপনাকে প্রশ্ন করি, এই দায়িত্বটা কার? এটা কি সিকিউরিটি এক্সচেঞ্জের, এটা কি স্টক এক্সচেঞ্জের, না আপনাদের মার্চেন্ট ব্যাংকারদের? এই দায়িত্বটা আমি মনে করি আসলে সবারই। মার্চেন্ট ব্যাংকের প্রথম ইনিশিয়েটিভটা নেওয়ার বিষয়টা আসে মার্কেটিংয়ের দায়িত্ব, কারণ তারাই আসলে এখানে মেন রোলটা প্লে করে। তাদেরকে কোম্পানির কাছে এভাবে প্রমোট করা বা কোম্পানির কাছে তাদের রিচ করার স্কোপটা তাদের সবসময় বেশি থাকে। এটা তাদের জন্য উইন উইন সিচুয়েশন। তার জন্য একটা ইস্যু যদি নিয়ে আসতে পারে, সেও একটা ফি পাচ্ছে, প্লাস তারও একটা মার্কেটে অ্যাক্সেপ্টেবিলিটি বাড়ছে। সেই সাথে যেই কোম্পানি আইপিওতে আসছে সেই কোম্পানিকেও কিন্তু তার বোঝানোর দায়িত্ব যে আইপিওতে আসলে সে কীভাবে বেনিফিটেড হচ্ছে। তো এটা আসলে একটা উইন উইন সিচুয়েশন, এবং সেটা মার্চেন্ট ব্যাংকগুলোরই ইনিশিয়েটিভটা আসলে নিতে হবে। যে ভালো ভালো আরো ভাইব্রেন্ট করতে হলে আরোগুলো পদক্ষেপের মধ্যে নতুন ইস্যু দরকার, স্ক্রিপ্ট দরকার, সমৃদ্ধ করার জন্য। আপনি যদি আমিনুল ইসলাম সাহেব কিছু বলেন, আপনি তো আমার মতো একজন হাউস চালান, ব্রোকারেজ হাউস, আপনি অনেক সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ধন্যবাদ। মার্কেট আসলে ডে বাই ডে ভাইব্রেন্ট হচ্ছেই আল্লাহর মতে, সেটা আমরা টের পাচ্ছি। টোটাল টার্নওভার, মার্কেট টার্নওভার দেখলে বুঝতে পারছি, এবং মার্কেটের প্রাইসগুলো, শেয়ারের প্রাইসগুলো মুভমেন্ট হচ্ছে। তো মার্কেটটাকে আসলে অ্যাকচুয়ালি আরও বেশি ভালো ভাইব্রেন্সি আনার জন্য, বা এটাকে স্থায়ীভাবে একটা স্টেবল পজিশন আনার জন্য আমি মনে করি যে আরও ভালো ভালো ইস্যু আনা উচিত, যেটা উনি বললেন। তা ভালো ইস্যুর ক্ষেত্রে আমাদের দেশে যেমন মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ারগুলো, এমএনসি আমাদের এখানে প্রায় 350টা কোম্পানির মতো আছে কম বেশি, এখানে তাদের ব্যবসা চালাচ্ছে। তো তার মধ্যে দেখতে পাবেন যে মাত্র 14টা কি 15টা এমএনসি আমাদের লিস্টেড কোম্পানি হিসাবে আছে। তো এগুলোর কিন্তু একটা খুব পজিটিভ দিক হচ্ছে যে এই এমএনসিগুলো, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো তালিকাভুক্ত, সেগুলো আপনার 100 থেকে 500 পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আমাদের এই মার্কেটটা আসলে অনেকটা ডিভিডেন্ড পে আউট বেসড। যে কোম্পানিগুলি ভালো ডিভিডেন্ড দিচ্ছে, যে কোম্পানিগুলির ইপিএস ভালো, সেগুলোর প্রতি আপনার ইনভেস্টররা অ্যাট্রাক্ট হচ্ছে, এবং ইনভেস্টররা যখন তাদের ইনভেস্টমেন্ট বাড়াবে
এই ধরনের ভালো কোম্পানিতে, তখন এই মার্কেটে কিন্তু একটা আপনার ফান্ড ইনজেক্ট হবে এবং মার্কেটে একটা ভাইব্রেন্সি ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রিসেন্টলি আপনারা জেনে থাকবেন যে MOF মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আপনার বিভিন্ন পক্ষকে নিয়ে বসেছে যে কিভাবে অন্য যা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা আছেন তাদেরকে কিভাবে আমাদের এই মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে তালিকাভুক্ত করানো যায়, সেই ব্যাপারে কথাবার্তা তারা একটা মিটিংও করেছেন রিসেন্টলি, যেটা আমাদের মার্কেটের জন্য খুবই পজিটিভ বলে আমি মনে করি। এবং এই একটা ব্যাপারে বলবো যে MNC-গুলোকে আসলে কি অন্য অন্য দেশে আছে বাধ্যবাধকতা আছে যে তার কমার্শিয়াল প্রোডাকশন পর থেকে 3 বছর বা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে তাকে তালিকাভুক্ত হতে হবে, হ্যাঁ আমাদের দেশেও এরকম, জি লিস্টেড, আমাদের দেশেও এরকম একটা বাধ্যবাধকতা ছিল এক সময়, কিন্তু পরবর্তীতে ওনাদের এই MNC-গুলো তখনকার সময়, আজকে থেকে বেশ কয়েক বছর আগে, ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের সংশ্লিষ্ট বিভাগ, সরকারি বিভাগ হয়তো তাদেরকে এক্সামটেড দিয়ে করেছে তালিকাভুক্ত হওয়া থেকে সাময়িক সময়ের জন্য। কিন্তু এখন একটা সময় এসেছে যেহেতু আমরা এটা নিয়ে অনেক কথা আছে, এটা নিয়ে আপনার পক্ষে বিপক্ষে কথা বলেন যদি অনেক কথা বলেন। ট্রান্সফার প্রাইসিং একটা শব্দ আছে, জি জি ট্রান্সফার মাল্টিন্যাশনালের জন্য ট্রান্সফার প্রাইসিং ওয়াজ আমাদের দেশের যে মনে আছে একটা সময় ছিল মানে ওষুধ কোম্পানিতে স্পেশালি মানে ওষুধ কোম্পানিগুলোর মোস্টলি ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশি কোম্পানি। একটা মানে ডিউরিং এরশাদ পিরিয়ডে তখন দেখা গেল যে ট্রান্সফার প্রাইসিংয়ে তারা যে ওষুধের দাম করতেছে ইটস হিউজ, তার বন্ধ করে দেওয়া হলো টোটালি, যে নো মোর, তারা চলে গেল। তো এখন আমরা স্বদেশিরা, আমরা বাংলাদেশিরা, আমাদের মানে ওষুধ ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই, আমাদের ওষুধ ইন্ডাস্ট্রি থেকে এক্সপোর্ট হচ্ছে না, এখন আমরা বিদেশে এক্সপোর্ট করতেছি না। আমরা শুধুমাত্র মাল্টিনেশনাল যা তারা ডিকটেট করবে, এই ডিকটেটের জন্য আমরা মুখাপেক্ষি থাকবো না। এখানে একটা ব্যাপার আছে যে আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, সেটা হলো ব্যবসার খাতিরে যে আমরা কতটুকু তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সুযোগ করে দিব, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এখন যারা এখানে অপারেশন চালাচ্ছে তাদের মধ্যে থেকে দেখবেন যে মানে ওদের ইনকাম রিপেট্রিয়েশনটা অনেক বেশি, 300-600%, হ্যাঁ তারা ইনকাম তাদেরটা নিয়ে যাচ্ছেন। তো তারা যদি নিয়েই যান, তো সেইখানে আমরা যদি তাদেরকে তালিকাভুক্ত করতে পারি তাহলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে আমাদেরও জনগণ এই সমস্ত কোম্পানির যে প্রফিটের অংশীদারিত্ব হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাকে একটুখানি টেলিফোনের জন্য যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, আফরিন। নামটা শুনতে পারিনি। জি বলেন। আচ্ছা আঙ্কেল, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, ঠিক আছে, আমরা মার্কেটে আসছি, এটা কি আমাদের অপরাধ? এই যে মার্কেটটা খুব সুন্দরভাবে চলতেছিল, কিন্তু সকল কোম্পানিগুলো একসাথে কেন ডিভিডেন্ড ঘোষণা করলো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। প্লিজ আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। জি আরেকজন অপেক্ষা করতেছেন, প্লিজ আপনার নামটা বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি মনি মানিকগঞ্জ থেকে বলছি। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে ডিসেম্বর এবং জুন ক্লোজিং দুটোই বিদ্যমান আছে বাজারে, তাহলে কিছু কিছু ডিসেম্বর ক্লোজিং কোম্পানির শেয়ার কেন জুন ক্লোজিং বাধ্যতামূলক করা হলো? ধন্যবাদ আপনাকে। জি আরেকজন অপেক্ষা করতেছেন, প্লিজ আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি আচ্ছা, এই তথ্য থেকে দেখতে পেলাম যে দুইটা কোম্পানি, একটা হলো মুজাফফর হোসেন স্পিনিং আর একটা হলো KPCL, ওরা নাকি ওদের ব্যবসার ধস নামছে, আবার শোনা যায় ওরা হিসাব নিয়ে কারসাজি করছে। এটা কি আসলে কি সত্য, কতটুকু? আমরা তো আশঙ্কার মধ্যে আছি। ধন্যবাদ আপনাকে। তো আমি 3টা প্রশ্ন পাইছি, 2টা প্রশ্ন প্রায় সিমিলার, যে একসাথে ইয়ার এন্ডে আসলো, মানে আপনার একটা অবগতির জন্য একটা কথা বলি যে 17টা কোম্পানি একদিনের রেকর্ড ডেট দিয়েছে। কেউ কারোর সঙ্গে যোগাযোগ নাই, কিন্তু মানে ইয়ার এন্ডিং এর রেকর্ড ডেট হবে। এই মাসটাতে মার্কেট ভাইব্রেন্ট না হওয়ার পিছনে সবার EPS ডিক্লেয়ার করতেছে রেকর্ড ডেটের জন্য। একটা দিন আসবে যে 17টা কোম্পানি ট্রেড হবে না। এর একটা NBR আপনি যারা প্রশ্ন করেছেন তাদেরকে থাকতে বলতেছি যে NBR এই কাজটা করেছে, যে ইয়ার এন্ড যারা ফাইন্যান্সিয়াল তাদের একটা করবে, আর যারা নন ফাইন্যান্সিয়াল তারা জুনে করবে।
এই তো করা হয়েছে, এটা অনলি বিকজ অফ এনবিআর এর সুবিধার জন্য। কিন্তু এনবিআর এর সুবিধা দেখতে গিয়া সাধারণ বিনিয়োগকারীদের অনেক অসুবিধা হয়ে গেছে। দেখেন একটা সময় আসবে যে জুনের পরে দেখা যাবে যে আর কোনো সব ডিক্লেয়ার হয়ে যাবে, সব হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে সব জাস্ট সিজনাল বেসিস হয়ে যাবে, যে জুলাই আগস্টে এই অবস্থা যে এটা মানে সবাই তো ডিক্লেয়ার করে ফেলেছে, মার্কেটের কোনো ভাইব্রেশন থাকবে না। আবার ডিসেম্বরের পরে জানুয়ারির দিকে দেখা যাবে যে ফাইন্যান্সিয়াল মার্কেটের কোনো নাই। এই ব্যাপারে আপনাদের দুজনের মন্তব্য। আমার একটুখানি দ্বিমত আছে আপনার সাথে। বলেন। একটা হচ্ছে আগে কিন্তু কোম্পানিগুলা মেইনলি ইয়ার এন্ড জুলাই এবং ডিসেম্বরে ছিল, মার্চ অগস্টে কয়েকটা কোম্পানি হাতে গোনা, মানে টোটাল নাম্বার 5-এরও কম কোম্পানি ছিল যেটা জুন বা ডিসেম্বর না মার্চে অথবা অগস্টে এরকম, বাকিগুলো কিন্তু জুন বা ডিসেম্বরে ছিল। তো যেটা হতো যে অনেক নন ফিনান্সিয়াল কোম্পানি ছিল ডিসেম্বরে, আবার কিছু ছিল জুনে, একইভাবে দুই একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ছিল জুনে, ফিনান্সিয়াল যদিও মেজরিটি আগে থেকেই ডিসেম্বরে ছিল। তো এখানে কিন্তু চেঞ্জ যেটা হয়েছে, নন ফিনান্সিয়াল অনেক কোম্পানি ছিল ডিসেম্বরে, যেটা এখন জুনে চলে আসছে। তো আমি কিন্তু মনে করি মানে যেটা বললেন যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাঝখানে পিরিয়ডটাতে ওরকম কোনো ডিক্লারেশন আসছে না, সেটা কিন্তু আসার সুযোগ আগেও সেরকম ছিল না। কারণ অগস্ট সেপ্টেম্বরে যে কোম্পানি ছিল এই মানে 5টার বেশি না, যেমন এসকার ফার্মা ছিল মার্চে ইয়ার এন্ড, ইস্টার্ন হাউজিং ছিল, অনেকগুলো ছিল, খুব বেশি কিন্তু আমার জানা মতে না কি মানে ইয়ে কোম্পানি। তো আমার মনে হয় এটা খুব একটা আসলে ইম্প্যাক্ট পড়ার কথা না, বরঞ্চ ইনএসএস আমার যেটা মনে হয় যে এটাকে একই সময় হওয়াতে কিন্তু ট্র্যাক করাটা অনেক ইজি হয়ে গেছে। একজন ভদ্রমহিলা কিন্তু প্রশ্ন করেছেন সে ইম্প্যাক্ট পড়েছে বলেই তো করছেন, তাই না? না, ওনার কিন্তু ওনার যে ইম্প্যাক্ট পড়েছে সে বলছে যে তার লস হচ্ছে, হ্যাঁ, আশাটা কি ভুল হয়েছে কিনা পুঁজিবাজারে। তা আমি এই ব্যাপারে যেটা মনে করি যে ইম্প্যাক্টটা ভালো হতে পারে খারাপ হতে পারে দুটোই, কিন্তু একসাথে যখন 17টা কোম্পানি যেমন যদি 17টা কোম্পানি কালকে বন্ধ থাকবে, হ্যাঁ, এখানে যখন ট্রানজাকশনের একটা ইম্প্যাক্ট পড়ছে, যেটা হচ্ছে যে কালকে না রোববারে বন্ধ থাকবে এরকম একটা কিছু, আইদার কালকে অথবা রবিবারে এরকম। এখন যেটা হচ্ছে সেই দিনটাতে ট্রানজাকশনটা কম হচ্ছে, এটা ট্রু, কালকে হয়তো ট্রানজাকশনটা কম হওয়ার সম্ভাবনা থাকে যদি বড় কোম্পানির মধ্যে থাকে কয়েকটা। আগে যেটা হতো যে 17টা কোম্পানি হয়তো একদিনে না পড়ে মাসে হয়তো 3-4 দিনে পড়লো। আমি যদি মান্থ ওয়াইজ চিন্তা করি আমার নেট ইম্প্যাক্ট কিন্তু একই হচ্ছে না, সেটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। ডেইলি আপনি এই যে একটা কথা বললেন যে আমাদের এখানে মানে ইনভেস্টররা কি চায়, মানে ডিভিডেন্ড ডিক্লারেশনটা চায়, মানে ডিভিডেন্ড বেসড ইকুইটি চায়, তাই তো? যে কি হতো আর অন্যান্য দেশে যেমন রাজধাকে যদি জান গ্রোথ বেস চায়, হোয়াট ইজ দ্য গ্রোথ, এক্সপানশন কি, তার ভবিষ্যৎ কি, ফিউচার কি না, তারা দে বাই দ্য ফিউচার। বাট আমাদের দেশে আপনি কি দিচ্ছেন আমাকে, এটা আমার কাছে মনে হয় কি মানে দুই রকম বিনিয়োগকারী আছে, অনেকে আছে গ্রোথ স্টকের প্রতি তাদের অ্যাট্রাকশনটা থাকে, অনেকে আছে ভ্যালু স্টকের প্রতি অ্যাট্রাকশনটা থাকে। এইটা মূলত আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্যাপিটাল গেইনটাকে মনে করি যে এটা পরের ব্যাপার, আগে সেকেন্ডারি, ফার্স্ট আমার ডিভিডেন্ড ইনকাম হলো। জি আমিনুল ইসলাম সাহেব আপনি বলেন যে টেক্সটাইল ব্যাপারে কি প্রশ্নটা করেছে, এইটার উত্তরটা দেন আর এই ব্যাপারটা বলেন। না, যেটা কেপিসিএল এর তো আমরা জানি যে গত 12 মাসে যেটার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেন কেপিসিএল, সেটার তো আপনার ইপিএস অনেক ভালো ছিল, আর রিসেন্টলি ফার্স্ট কোয়ার্টার বোধহয় কেপিসিএল এর এসেছে, সেটা কিছু কম আসছে, করেসপন্ডিং মানে ফার্স্ট কোয়ার্টার থেকে কিছুটা কম এসেছে। এটা তো একটা এনার্জি সেক্টরের কোম্পানি, এটা হইতেই পারে। ইনফ্যাক্ট কিন্তু আমরা আজকে একটা ভালো নিউজ দেখলাম যে কেপিসিএল এর যে পাওয়ার প্ল্যান্টটা টেনুরটা শেষ হয়ে যাচ্ছে গভর্নমেন্টের সাথে চুক্তি, ওটা কিন্তু 5 ইয়ার্স এক্সটেনশনের কথা হচ্ছে। তার তো একটা গ্যারান্টেড ইনকামের আবার একটা এবং এই কোম্পানিগুলি বিশেষ করে কেপিসিএল এর কথা বলবো, এটা তো একটা মানে ওভার দ্য ইয়ার্স তার গ্রোথ বেশ ভালো দেখে খুলনা পাওয়ার কিন্তু মানে গ্রোথ মানে ডিভিডেন্ড পেআউট রেশিও ভালো ডিভিডেন্টও দেখেছি, সেটা নিয়ে এটা দেখেছি। আর একটা জিনিস হচ্ছে যে মার্কেটটা হচ্ছে ডিসক্লোজার বেসড। আপনার একটা কোম্পানির আমরা সবসময় চাবো যে আমাদের তালিকাভুক্ত কোম্পানিগুলি খুব ভালো করুক, মানে তাদের রেজাল্টটা ভালো আসুক ইন টার্মস অফ মানে ইনকাম, ইপিএস বা নেট প্রফিট আফটার ট্যাক্স যাই বলেন। তা এটা সব বিনিয়োগকারী আশা করে থাকে যে কোম্পানি, যে কোনো কোম্পানি তার বিনিয়োগ থাকুক বা না থাকুক, সব কোম্পানিগুলি থেকেই ভালো নেট প্রফিট আফটার ট্যাক্স হোক, সেটা কোয়ার্টারলি হোক, হাফ ইয়ারলি হোক, ইয়ারলি হোক, এবং ডিভিডেন্টও আশা করে আমাদের দেশের ইয়া। সেই ক্ষেত্রে আপনার কোনো কোম্পানি যদি খারাপ করে থাকে সেটা নিশ্চয় এক্সপ্লানেশন আছে, সেটা সেই কোম্পানি থেকে পাওয়া যেতে পারে, এবং সেটা আপনার ডিসক্লোজার বেস যেহেতু এই মার্কেট,
আপনি সেটা বুঝেই আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনার মুদ্রা কথা বলতে চাচ্ছেন যে ইপিএসটা যখন ডিক্লেয়ার করে তখন তার আরো আনুষঙ্গিক কিছু দেখতে হবে। জি জি, তার অ্যাকাউন্টসটা মানে আমার ফোরকাস্টিং ইয়া থাকতে হবে। আমি বিনিয়োগকারী, এখন একটা সময় এসেছে, আগে যেমন অনেকে হয়তো এই কোম্পানিটা ভালো এইটা বললে আরেকজন বলেছে আমি ওটা শুনে শুনে করতেছি, কিন্তু এখন আমি ওই যে সম্মানিত বিনিয়োগকারী যিনি প্রশ্নটা করেছেন তাকে আমি অনুরোধ করব যে এখন একটা সময় এসেছে যে আপনি অ্যাওয়ার হন, আপনি ফোরকাস্ট করেন, হ্যাঁ আপনার টাকাটা আপনি করতেছেন, জি আপনি ফোরকাস্ট করেন যে আপনি কোন কোম্পানিগুলিতে বিনিয়োগ করবেন। এটা আপনার স্বার্থ যেহেতু এখানে সবচেয়ে বেশি জড়িত, আপনাকেই এটার ব্যাপারে ভালোভাবে খবর নিয়ে, এবং আমাদের যথেষ্ট বিভিন্ন মাধ্যম আছে, আমাদের বিভিন্ন রিসার্চ আছে, স্টক এক্সচেঞ্জগুলো অনেক কিছু বের করতেছে, প্রতি মাসেই একটা ডিসক্লোজার বেস বের করতেছে। তারপর ট্রেডিং আপনার ওয়ার্ক স্টেশনগুলোতে স্টক এক্সচেঞ্জগুলো রেগুলার কোয়ার্টারলি ইনফরমেশনগুলো দিচ্ছে। তারপরও আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে অ্যাওয়ার হওয়ার জন্য নিজের উদ্যোগে কিছু কাজ করতে হয়, যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটার ফিউচারটা কি, এটা কি সামনে আরও ভালো করবে এই ইন্ডাস্ট্রিটা। আবার পার্টিকুলারলি একটা কোম্পানির রেপুটেশন একটা ব্যাপার, যে এই কোম্পানিটা যারা চালাচ্ছে তাদের গুডউইলটা কেমন, তারা কি ধরনের লোক, তার কি তাদের ইফিসিয়েন্সি লেভেল কেমন, তাদের অনেস্টি লেভেল কেমন, এইটাও একটা ব্যাপার। এগুলো আপনারা যদি শেয়ারের প্রাইসের সাথে এগুলোকে আপনাকে বিবেচনা আনতে হবে, বিবেচনা করতে হবে, বিবেচনা আনতে হবে। এখন আর ওই যে শুনে বিনিয়োগ করার দিন আমার মনে হয় লিফটে কি শুনলাম তাড়াতাড়ি কিনলাম, সময় নেই, যেহেতু আমার হার্ড আর্ন মানি। ধন্যবাদ আপনাকে। আপনি অ্যাজ অ্যান অ্যাসেট ম্যানেজার, আপনাকে অ্যাডভাইজারি কাজও করতে হয়, তো আপনার নিশ্চয়ই সব সমস্যার সমাধান আপনার আছে, আপনার রিসার্চ পেপার আছে, তো এই রিসার্চ পেপারটা সহজলভ্য করা যায় কেমনে যে সাধারণ বিনিয়োগকারীরা পাইতে পারে? যেমন আইডিএলসি বিভিন্ন পেপারে অ্যাড দেয় এক একটা কোম্পানি নিয়ে, আপনারা তো পারেন মার্চেন্ট ব্যাংকের বা আপনারা যারা আছে যার রিসার্চে, তাহলে তো যেহেতু অনেক ব্রোকার হাউস রিসার্চ করার মতো ক্ষমতা বা দক্ষতা নাই, আপনারা যাদের আছে তারা যদি আপনারা এটা পাবলিকলি করেন। জি জি, এটা তাহলে অবশ্যই খুব ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, মানে এটা অ্যাওয়ারনেসটা হচ্ছে না পাবলিকদের, এই কারণে আর কি বিনিয়োগকারীদের কাছে। আমার যেটা মনে হয় যে ব্রোকারেজ হাউসগুলো তারা কিন্তু মেনলি রিটেল ক্লায়েন্টগুলো ডিল করে, আমরা কিন্তু ক্লায়েন্ট ফেসিং ডিরেক্টলি করছি না, ইভেন রিসার্চ তো করেন। হ্যাঁ, মানে আমরা রিসার্চ, আপনারা ফান্ড ম্যানেজ করতে গিয়ে রিসার্চ তো করেন। এক মিনিট, আমি একটু দর্শকের সঙ্গে আসতেছি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কেপিপিএল নিয়ে প্রশ্ন করতেছিলাম। জি বলেন। আমি এটা যখন বাজারে আসলো তখন 40 টাকা উপরে চলে গেল, তখন আমি 20 টাকা যখন আসলো, অনেকদিন 20 টাকা স্থিতিশীল ছিল, তখন আমি 20 টাকায় কিনলাম। এরপরে এটা আবার নেটিং করার জন্য 9 টাকা কিনলাম। এখন সেটা ম্যাডাম আপনি বোধহয় মানে ক্যাপিসিএল নিয়ে কথা কইতেছেন। কেপিপিএল নাকি কেপিপিএল? কেপিপিএল, তাই খুলনা পেপার, খুলনা প্রিন্টার্স এন্ড পেপার। হ্যাঁ, প্রিন্টার্স এন্ড পেপার যেটা। এখন 6 টাকা 60 পয়সা কালকে দেখলাম। এই অবস্থা, আমি তো কোথায় নাই আসলে। আমি ধন্যবাদ, আপনি প্রশ্নটা বুঝে গেছেন। জি, আরেকজন প্লিজ একটু আপনার প্রশ্নটা আমি বুঝে গেছি, উত্তর পাবেন। যে আরেকজন দর্শক অপেক্ষা করতেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নূর আলম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম বেসিক্যালি সেটা হলো যে কদিন আগে ন্যাশনাল টিউব একটা কোম্পানি 3 তারিখে যে ইপিএস এর মেসেজটা দিল, তাদের ফার্স্ট কোয়ার্টার যে ডিক্লেয়ারটা দিল, একই নিউজ আবার কালকে কেন তারা দিল? ডিসি এটা কেন করলো? এটার কারণটা কি? একটু রিপিট করেন। 3 তারিখে যে নিউজটা দিল ডিএসসি ফার্স্ট কোয়ার্টার রিপোর্ট, সেই রিপোর্টটাই কালকে কেন আবার রিপ্লে আবার মেসেজটা দিল ডিএসসি সার্ভারে? তাতে অসুবিধা কি হয়েছে? না, একই মেসেজ। এটা তো মনে করেন আমাদের যে বিনিয়োগকারীরা আমরা যারা আছি, না এটা ডিসিমিনেট, শুনেন, ডিসিমিনেট আমি আপনাকে একটুখানি বলে দিই, এটা ডিএসসি ডিসিমিনেট করে সার্ভারে, করলে সবার অবগতির জন্য। আপনি হয়তো আগের দিন দেখছেন, আরেকজন দর্শক হয়তো পরের দিন দেখে, কিন্তু আপনার ডিক্লারেশনের মধ্যে তো ইপিএস কোনো চেঞ্জ হয় না, কোনো ইনফরমেশন চেঞ্জ করে নাই। আমাদের জানানো হয় যখন
মানে মার্কেট বাড়তেছে যখন প্রাইস বাড়ছে যখন, তখন আমাদেরকে বলে তোমরা সাবধান হয় এই, কিন্তু মার্কেট যখন পড়ে যাচ্ছে তখন কোনো জিজ্ঞেস করা হয় না যে কেন পড়ে গেল, কি কারণে পড়ে গেল, প্রাইস কেন কম হলো। আবার আলোচনাটা এই হলে আপনাকে যে প্রশ্নটা করছিলাম, দুইজনই আপনারা একই প্রশ্নে আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা আলোচনার মধ্যে একবার বলতেছিলেন যে মার্কেট ভাইব্রেন্ট করতে হলে উই নিড গুড শেয়ার, তাই তো? গুড শেয়ার বলতে কেউ আপনারা বলছেন মাল্টিনেশনাল কোম্পানিতে গুড শেয়ার আছে, ভালো ভালো কোম্পানি আছে, কেন আপনাদের ওষুধ কোম্পানি বাংলাদেশে একটা আছে নাম করা কোম্পানি, এখন লিস্টেড ডাকে, হ্যাঁ। তো এরকম যদি কোম্পানিগুলো না আসে তাহলে পুঁজিবাজার ভাইব্রেন্ট হবে কেমন? সরকার আপনি দেখছেন গত সপ্তাহে, আগের সপ্তাহ, অনেক দিন গত 96 থেকে চেষ্টা করতেছে সরকারের অনেকগুলো ভালো কোম্পানি আছে যেটি পুঁজিবাজারে আস্থার ক্ষমতা রাখে এবং আচ্ছা উচিত, এবং মাননীয় অর্থমন্ত্রী বহুবার চেষ্টা করেছেন, ইভেন ডেট পর্যন্ত দিয়েছেন এতদিনের মধ্যে যেতে হবে। এইবার আবার নতুন করে বলছেন যে এতদিনের মধ্যে পুঁজিবাজারে তারা যেতে হবে। সরকার অনেক শেয়ার আছে কিন্তু আসতে পারতেছে না, সেটা ব্যুরোক্রেসির বেড়া জালে। আপনারা দুইজন যদি এই ব্যাপারে স্পষ্টভাবে বলেন যে কি কারণটা কি, এরা কেন আসতেছে না? ধন্যবাদ। আমি যদি এটার একটা উত্তর দিতে চাই তাহলে এটা বলবো এটাই যে প্রথমত সরকারি কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার একটা সরকারি কোম্পানি শেয়ারগুলো আনার ব্যাপারে উনি যেটা বলেছিলেন যে মার্চেন্ট ব্যাংকের একটা ভূমিকা আছে। তা আমাদের যা অনেকগুলো মার্চেন্ট ব্যাংক আছে, মার্চেন্ট ব্যাংকগুলো যদি তাদের প্রপোজাল নিয়ে এবং ওনারা যদি সরকার যদি কনক্রিট সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি এই বছর 5টা কোম্পানির একটা সার্টেন পার্সেন্টেজ শেয়ার অফলোড করব পাবলিকের কাছে, সেই ক্ষেত্রে আসলে একটা সেতু বন্ধনের দরকার। মার্চেন্ট ব্যাংক রেগুলেটরি বডি, সরকারের নিজস্ব মার্চেন্ট ব্যাংক আছে, কিন্তু আইসিবি আছে, সরকারের নিজস্ব মার্চেন্ট ব্যাংক, এবং সরকার যখন আসে সরাসরি মানে হয়ে আসে না, ওই ডাইরেক্ট লিস্টিং আসে। কাজে এখানে আসলে আমার মনে হয় সরকারের ফার্ম হওয়াটা বেশি জরুরি, মানে সরকারের নিজের পলিসি দেখতে, যে সরকার মানে জাস্ট কথার কথা বলে, মানে তার মানে মিন করে না জিনিসটা আর কি। ইমপ্লিমেন্টেশনটা করার জন্য যেভাবে স্টেপগুলো নেওয়া দরকার, হয়তোবা তার অনেক বাধার সম্মুখীন হচ্ছে সরকার সেটা ইমপ্লিমেন্ট করতে যেতে। এখন কোথায় বাধার সম্মুখীন হচ্ছে এটা সরকারই ভালো আসলে বলতে পারবে। কেন সরকার বলবে? সরকার ভালো, আমরা তো জানি কেন হচ্ছে না। হ্যাঁ, সেটা আমরা জানি, আমরা স্পষ্টভাবে জানি। আমি যদি বলি এইভাবে, আমি অ্যাজ আলোচক হিসেবে বলতে চাচ্ছিলাম না, আপনাদের মুখ থেকে শুনতে যাচ্ছিলাম, তবু বলি যে একটা কোম্পানির একটা মানে বোর্ড আছে, বোর্ডের একটা চেয়ারম্যান আছে, 7 জন 10 জন ডাইরেক্টর আছে, প্রত্যেকের বোর্ড মিটিং এর একটা ফি পান, গুড অ্যামাউন্ট অফ মানি তারা পান প্রতি মাসে। তারপরে একটা গাড়ি পান, গাড়িটা কোম্পানির অ্যাকাউন্টে চলতে থাকে, তেল ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি। এই অ্যাডভান্টেজটা কোনো ব্যুরোক্রেটই ছাড়তে চাচ্ছেন না। হ্যাঁ, তারপরে আরেকটা কথা আছে যে ইউ হ্যাভ টু বি ভেরি ট্রান্সপারেন্ট। পাবলিকলি হওয়ার পরে তো আপনার টোটাল ট্রান্সপারেন্ট হতে হবে, ওপেন, জবাবদিহিতা থাকবে। আপনি পাবলিকলি আসলে পরে আপনার জবাবদিহিতা বেড়ে যাবে, দ্যাট ইজ দ্য কজ। কিন্তু কেউ এটা বলতেছেন না, আপনারা মানে না, এটা তো আসলে যে কোনো জিনিস এক্সিকিউট করতে হলে আপনার যে বডিটা থাকে সেটা সরকার হোক বেসরকারি হোক, এটা তো আপনার ওই যে মিন করা যেটা বললেন যে মিন করতে হবে, একটা প্ল্যান নিতে হবে যে আমি অবশ্যই এই বছরে 4টা বা 5টা কোম্পানির বা 2টা কোম্পানি হোক, 2টা কোম্পানির আমি 10% বা 20% শেয়ার অফলোড করব। এটা আসলে তেমন কঠিন কোনো ব্যাপার না, কেননা আমাদের দেশে তো প্রতি বছর অনেকগুলো আইপিও আসতেছে, অনেকগুলি কোম্পানি তাদের শেয়ার অফলোড করতেছে, তালিকাভুক্ত হচ্ছে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, সেগুলো বেচা কেনা হচ্ছে। এটা যদি ওই ধরনের পাহাড় কঠিন সময়, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নজরুল যাত্রাবাড়ি থেকে বলছিলাম। জি জি, আমার কথা হইলো আপনার ওই যে ফুয়াং ফুড সম্পর্কে। ফুয়াং ফুড অনেকদিন ধরে দেখতেছি এটা মার্কেট আসলে নিচে যাইতেছে, উপরে আসে না। ধন্যবাদ। জি, আর একটা হইলো আমার হইলো ইউনাইটেড এয়ার সম্পর্কে একটা হইলো আসলে এই কোম্পানিটা বা শেয়ারটা কি অবস্থা আছে, এটা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি এটা তো আমরা অল্প একটু অনেক ক্ষতিগ্রস্ত আর কি। এটা কি ভবিষ্যৎটা কি এটা একটু জানতে চাইছিলাম। আচ্ছা, প্রিয় দর্শক আরেকটা টেলিফোন আছে। প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন।
জি, আমি মাহবুব বলছিলাম চাঁদপুর থেকে। হ্যাঁ বলছি। আমার প্রশ্ন হচ্ছে আপনার এই একমি কোম্পানি সম্পর্কে। একমি আপনার কালকে একটা সমস্যা হয়েছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, এই জিনিসটা কি এফেক্ট করবে কিনা, আর কোম্পানিটার ভবিষ্যৎ সম্পর্কে আমি একটু জানতে চাইতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আরেকটা টেলিফোন আছে। জি, দয়া করে আপনার নামটা বলে প্রশ্ন করুন। জি, নামটি কি? আমি আরজু বলছিলাম ঢাকা থেকে। জি। আচ্ছা, আমি এর আগেও একজন দর্শক প্রশ্ন করছিলেন ওই যে টেক্সটাইল সেক্টরের একটা কোম্পানি নিয়ে, মুজাফফর হোসেন স্পিনিং। এটা নাকি আবার ওই ফ্যামিলি টেক্সের মতোই অবস্থা হচ্ছে হিসাবে অনেক কাজসাজ দিয়েছে, একটু আলোচনা করবেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, দুজনকে। ফার্স্ট একটা প্রশ্ন হচ্ছে দুই মরা কোম্পানি নিয়ে, ফুয়াং ফুড এবং ইউনাইটেড এয়ার নিয়ে। ওনারা জানতে চান প্রেজেন্ট স্ট্যাটাস। জি, প্রেজেন্ট স্ট্যাটাস আমি যেটা বলবো যে তারা বিনিয়োগ করেছিলেন কোনো এক সময়, কত আগে করেছে আমি জানি না সেটা, বাট তারা যেই কারণে বিনিয়োগ করে থাকুক না কেন, মানে তাদের এখন জিনিসটা আবার রিভাইজ করে দেখা দরকার যে আমি কিসের জন্য করেছিলাম বিনিয়োগ এই দুটো কোম্পানিতে। আমি কি কারো থেকে শুনে শুনে করেছি, বা আমি নিজে করার আগে কোম্পানির অ্যাকাউন্টস দেখেছি, বা ইপিএস কেমন ছিল, গ্রোথ কেমন ছিল, এটা দেখেছি। এটা যদি সে না দেখে থাকেন, তাহলে তাকে আমি বলবো যে আবার সে একটু দেখুক। তো সর্বনাশ যা হবার হয়ে গেছে। এখন সর্বনাশ যদি হয়ে যায়, তার সে কি সর্বনাশ আরো করতে চান, নাকি এখান থেকে বের হয়ে আসতে চান? এই ডিসিশনটা আসলে এই ক্ষেত্রে একটা কথা বলবো আমি সম্মানিত বিনিয়োগকারীদের উদ্দেশ্যেই বলবো যে আপনার পোর্টফোলিও যখন আপনি সাজাবেন, আপনার পোর্টফোলিওগুলোর উপর সবসময় একটা কোম্পানি শেয়ারে ইনভেস্ট করে আপনি যদি ওইটা সম্পর্কে সচেতন না থাকেন, ওই কোম্পানি শেয়ারটা, মানে আমি বলতে যাচ্ছি যে আপনার পোর্টফোলিও সবসময় রিভিউ করা উচিত। যদি কোনো একটা কোম্পানি শেয়ারের প্রাইস ফল করতেই থাকে এবং তখনই আপনি খোঁজখবর নিলেন নিশ্চয়ই কোনো কারণেই ফল করতেছে, যেমন ফর এক্সাম্পল ইউনাইটেড এয়ারের আমরা জানি, সবাই জানি এটার অপারেশন হয়তো বা এখন হল্টেড, অপারেশন হচ্ছে না। তো আমার তখন কি করা উচিত, যে আমার 4টা স্ক্রিপ্ট যদি থাকে, তাহলে আমার স্ক্রিপ্ট থেকে আমার যেই কোম্পানির শেয়ারটা আমার সুবিধাজনক অবস্থায় নেই সেটাকে আমাকে রিভিউ করতে হবে, এবং অন্য আর একটা যেটা পোটেনশিয়াল একটা স্ক্রিপ্ট আছে যেটাতে আমার বিনিয়োগ করলে ওই টাকাটা, বা আমার করলে বিনিয়োগ করলে অল্টারনেট করলে আমার রিটার্নটা ভালো আসবে। এই রিভিউটা করা উচিত। এই মার্কেটে আছেন, আমিও আছি, আপনিও আছেন। ইজ ইট পসিবল ফর সাধারণ বিনিয়োগকারী, একজন সাধারণ বিনিয়োগকারী বাজারে একটা শেয়ার ট্রেড হতেছে, সে তার বন্ধুর কাছ থেকে শুনে, সে বিভিন্ন জনের কাছ থেকে শুনে, কারণ বিকজ তার কাছে কোনো রিসার্চ পেপার নাই, তার কাছে কোনো ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, তার মানে তার কাছে ফাইন্যান্সিয়াল লিটারেসিও নাই তার, সে হি ইজ নট ফাইন্যান্সিয়াল লিটারেট, যে আমি দেখে শুনে বুঝে আমি শেয়ারটা ইনভেস্ট করি। এই ক্ষেত্রে এই যে দেখেন, তাকে কি করতে হয়, ইউনাইটেড এয়ার সে তার ওই মানে এভিয়েশনের ভাড়া দিতে পারে না, তেলের দাম দিতে পারে না অবস্থা, পত্রপত্রিকা আসছে, আমার বিনিয়োগকারীরা এটা দেখেন নাই। তখন রেগুলেটর হিসাবে তখন থেকে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড রেগুলেটর তারা যদি বিনিয়োগকারীকে একটু সাবধান করতো, হ্যাঁ, তাহলে মানে বিনিয়োগকারী কিছুটা সাবধান হতো। তারপরে ফুয়াং ফুড, এই কাহিনী সবাই জানে, হ্যাঁ। তো এইটা এখন বিনিয়োগকারী তো বিপদে পড়ে গেছে। এখন বিনিয়োগকারীরা, আপনারা পুঁজিবাজার নিয়ে কথা কন, পুঁজিবাজার ভাইব্রেন্ট চান, পুঁজিবাজারের গতি চান, কিন্তু এই সব মানে ইস্যুয়াররা পুঁজিবাজারকে লুট করছে। সেটা তো ইস্যুয়ারদের একটা কর্পোরেট গভর্নেন্স, যেটা ইস্যুয়াররা তো আসে এখানে, হ্যাঁ, এটা তাদের একটা বড় দায়বদ্ধতা আছে প্রত্যেকটা ইস্যুয়ারের, যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার অফলোড করে টাকা নেন, তাদের তো অবশ্যই একটা অনেক বড় দায়বদ্ধতা আছে। তারা যদি এই টাকা নেওয়ার পরে তাদের যদি আপনার আনইউজুয়াল একটা হয়, আপনার অপারেশনাল রেজাল্ট হয়, তাহলে আমি বলবো যে সেই বিনিয়োগকারীদের টাকাটা ফিরে দেওয়া উচিত আর কি। আইপিওর মাধ্যমে যে টাকা নিছে সেটা ফিরে দাও দিসাইজ পর্যন্ত না, সেটা দিতে হয়। আপনি ব্যাংকের থেকে টাকা নিয়ে মাইরে দিলে পরে দুধ এসে ধরতেছে, কথাটা শেষ করি আমি, দুধ আপনার পিছনে লাগতেছে, আপনি শান্তি পাবেন না, অন্তত পক্ষে জেলে যাবেন। কিন্তু এই শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়ে গেলে তো জেলে যেতে হয় না। আমাদের সিস্টেমটা আসলে ইমপ্রুভ হতে এখনো অনেক কিছুই বাকি আছে, সত্যি কথা যেটা বললেন সাদেক ভাই, এটা স্বীকার করি। এই যে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে একমি ল্যাব, এই পেপারটা আমি বলি, একমি ল্যাবে আগুন লাগছে, ইটস নট দ্যাট পুরা ফ্যাক্টরি কিছু হয়েছে। ফ্যাক্টরি আমিও জীবন একসময়
ফ্যাক্টরি চালাইছি, ফ্যাক্টরিতে প্রতিদিনই কিছু না কিছু একটা ইনসিডেন্ট হয় এবং এটা পত্রপত্রিকা আসে সঙ্গে সঙ্গে। যদি এটা বিরাট মাসিভ কিছু হইতো তাহলে আপনি টেলিভিশনে এখন বা আপনার ব্রোকার হাউসের যে ডিসিমিনেট হয়েছে কম্পিউটারে আপনারা দেখতে পাইতেন যে ইন্স্যুরেন্স কাভারেজ এটা হলো সবচেয়ে বড় কথা। অনেক বড়। আর মোর ওভার all this type of companies is covered by insurance, কাজে আপনি বিনিয়োগকারী ঘাবড়ে যাওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 3 নম্বর হচ্ছে মুজাফফর স্পিনিং, আপনি উত্তর দেন। জি, মুজাফফর স্পিনিং নিয়ে ওনারা সন্দিহান না, আমি পার্টিকুলার মুজাফফর স্পিনিং এর কথা ওইভাবে বলতে চাই না, বা অন্য কোনো একটা পার্টিকুলার স্ক্রিপ্টের কথা বলতে চাই। আমি সবসময় একটা কথাই বলবো যে আপনি যে স্ক্রিপ্টটা ইনভেস্ট করবেন অবশ্যই আপনি জেনে বুঝে এবং আপনি কি করে বুঝবেন বলেন। আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। জি জি, ফ্যামিলি টেক্সটাইল, হ্যাঁ, ফ্যামিলি টেক্সটাইলে টাকা তুলে নিয়ে গেলেন, টাকা তোলার পরে আইপিওটা ছাইড়া দেওয়া টাকাটা যখন পাইলেন সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলির মধ্যে গেঞ্জাম লেগে গেল। স্বামী স্ত্রী গন্ডগোল আপনারা সবাই অনেকেই জানি আমরা। তাদের ফসল, তাদের ভুক্তভোগীর ফলে আজকে যে বিনিয়োগকারীরা সেটা খেসারত দিতে হচ্ছে। তো এটা কি ওই যে এটা তো আমাদের আসলে কতগুলো জিনিসের মাপকাঠি তো মানে আমরা ওইভাবে করতে পারি না। যেমন একটা কোম্পানি যারা চালাবেন তাদেরকে অ্যাপারেন্টলি আপনার রেগুলেটর বলেন বা আমরা যারাই বলি তাদের তো প্রুভেন ট্র্যাক রেকর্ড, তার মানসিক ইয়াটা কি, মানে ভবিষ্যতে তার ইয়েটা মানসিকভাবে সে কি করবে সেটা তো আমরা রিড করতে পারি না। এখন একটা কোম্পানি তার যে কাগজপত্র দাখিল করে একটা জিনিস করা যায়, অডিটরসের যে অডিটররা যেটা রিপোর্ট দেন সেটার ভিত্তিতে জাজ করেন যে এই কোম্পানিটা এই অবস্থা। কিন্তু ওই ভদ্রলোক ইস্যুয়ারও তো দেন, ইস্যুয়ারের যে ইস্যুয়ার তো একটা ডিউ ডিলিজেন্স দেন। এখন ইস্যুয়ার যদি ওটা ব্যত্যয় করে তাহলে আইনের আওতায় আনা যেতে পারে তাকে অ্যাটলিস্ট এনে যে আপনার এই ধরনের একটা ফোরকাস্টিং ছিল যে আপনার কোম্পানি ভালো করবে এবং সেই জন্যই আপনাকে এটা তো একটা তাকে রিওয়ার্ড দেওয়া, আইপিওর মাধ্যমে তাকে ফান্ডিং করা। এটা যে এই অথরিটি অ্যাপ্রুভাল দেয় তাকে কিন্তু একটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে। কেন? সে একটা প্রতিষ্ঠানের এন্টারপ্রেনিয়র, একটা সার্টেন এজে এসে সে আরও এক্সপানশন করবে, তার কোম্পানিকে আরও বেশি প্রবৃদ্ধির দিকে নিবে, যেটার অংশীদার লাভের অংশীদার সে সিংহভাগ হবে এবং অন্যান্য শেয়ার হোল্ডাররাও হবে, সাধারণ বিনিয়োগকারীরা হবে। কিন্তু সেই ক্ষেত্রে সে যদি সেটা ব্যত্যয় ঘটায় তাহলে তাকে অ্যাটলিস্ট একটা কাজ করানো যেতে পারে। বলতে যাচ্ছে যে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই পুলিশিং করবে এবং ওই মামলা তো করতেছে। অন্যান্য দেশে ফিনান্সিয়াল ক্রাইমের জন্য বিভিন্ন ধরনের আছে, এইটা ট্রাইব্যুনাল করছে। আপনারা কইছেন ট্রাইব্যুনাল করার জন্য, সরকার ট্রাইব্যুনাল করে দিচ্ছে। হ্যাঁ, ট্রাইব্যুনালটা তো মনে করেন একদম মানে লাস্ট ইসে, কিন্তু তারও আগে একটা লোকের খারাপ একটা আপনার কোয়ার্টারে খারাপ হতে পারে, 6 মাসে খারাপ হতে পারে, 1 বছরও ধরে নিলাম যে খারাপ হতে পারে, তারপর বছর ইমপ্রুভ করার সুযোগ আছে। ফ্যামিলি ট্যাক্সের বেলা তো ওইটা না, মুজাফফরের বেলা তো ওইটা না, তারা টাকাটা পাবলিক থেকে তুলছে। হ্যাঁ, তুলে নিয়ে তার মানে শক হইছে গঞ্জাম লাগে। এটা হলো আসলে ইস্যুটা হচ্ছে আমার মনে হয় গভর্নেন্সটা আর কি, মানে তাদের আসলে মেন্টালিটিটা, হ্যাঁ, এই গভর্নেন্স যদি না থাকে আসলে আমার মনে হয় ইনশিওর করাটা টাফ, এটা ইনশিওর করাটা তাদের ভিতর থেকে জিনিসটা আসাটা খুব জরুরি। মানে আপনাদের দুজনের সাজেশন হচ্ছে যে এখন থেকে যারা আসবে মানে আমাদের বিনিয়োগকারীদের একটা জিনিস দেখতে হবে যে হু ইজ দ্য ম্যান বিহাইন্ড। আমি এইটাই বলতে যাচ্ছি, আপনি এই কথাটা আমি এইটাই বেশি বলতে যাচ্ছি, মেশিন ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ওটা একটা বড় ফ্যাক্টর, একটা বড় ফ্যাক্টর। আমি একটা কোম্পানি সে খুব প্রফিটেবল, সে প্রফিট করেও কিন্তু প্রফিট সে ডিসবার্স করে না, তা আমার তো বিনিয়োগ করে লাভ হচ্ছে না, সে যতই প্রফিট করুক। মানে আমি একটা জিনিস মানে একজন বিনিয়োগকারী বলতেছিল এরকম যে সিগারেট কোম্পানি লাভ করতেছে, হ্যান্ড করতেছে, ত্যান করতেছে, অথচ ব্যাট ফাঁকি দিতেছে, টাকা দিতেছে, সব নিয়ে তার পকেটস্থ করতেছে। আমার তো লাভ হচ্ছে না, আমি বিনিয়োগ করে লাভ হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? কাজেই আমরা আপনারা দুজনেরই রিকমেন্ডেশন হচ্ছে যে বিনিয়োগকারী শুড সি ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আর আইপির মাধ্যমে যারা এই ধরনের মানে ক্যাপিটাল ফাইন্যান্সিং করে যে সমস্ত ইস্যু, তাদেরকে বলবো যে তাদের অবশ্যই একটা মানে অনেস্ট কমিটমেন্ট থাকা উচিত। যেহেতু এটা ইমরান ভাই, আমি একটা জিনিস আপনাদের কাছে জানছি, এই যে সাধারণ বিনিয়োগকারী যারা এই দুঃখ দুর্দশার কথা বলতেছেন, এই যে অসহায়ত্বের কথা বলতেছেন, আপনারা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করেন, মিউচুয়াল ফান্ড তো আছে তাদের জন্য। এক্স্যাক্টলি এটা নিয়ে কথা বলুন। এটা না, আমার যেটা আমরা বাইরের কান্ট্রিগুলোতে এখন যেটা দেখি, ডেভেলপ কান্ট্রিতে কিন্তু আমাদের যেমন ইন্ডিপেন্ডেন্টলি সবাই দেখা যায় শেয়ার বিজনেস অনেকেই করে এবং তারা এত সময়ও দিতে পারে না। আমরা যে বলছি কোম্পানি দেখতে, অ্যাকাউন্টস দেখতে বা রিসার্চ রিপোর্ট পড়তে, ইভেন একটা রিপোর্ট দিলেও তার পড়ার কিন্তু সময় থাকে না, সে কোথাও জবে আছে বা অন্য বিজনেস ইনভলভ আছে। এই জন্য কিন্তু বাইরে প্রফেশনাল ফান্ড ম্যানেজারের ডিমান্ড এখন অনেক বেশি। দেখা যায় তারা তাদের টাকাটা বিনিয়োগ
ইনভেস্টমেন্টটা করার জন্য একজন মিউচুয়াল ফান্ডে হয় ইনভেস্ট করে, না হলে একটা ডিসক্রিপশনারি অ্যাকাউন্টে সে ইনভেস্ট করে বলে যে আমি টাকা দিচ্ছি তুমি ম্যানেজ করো। প্রফেশনাল লোকজন সেখানে আছে, তারা আদার প্রফেশনাল সার্ভিসের মতোই একসাথে একটা টিম তারা কাজ করে তাকে একটা ভালো রিটার্ন জেনারেট করার চেষ্টা করছে। এই জন্য তারা একটা ম্যানেজমেন্ট ফি প্লাস পারফরমেন্স ফি চার্জ করছে, এবং তাদের নিজেদের স্বার্থে কিন্তু তারা চেষ্টা করছে ভালো পারফর্ম করার, কারণ সে জানে সে যদি ভালো রিটার্ন না দিতে পারে পরের বছর সেই ইউনিট হোল্ডার বা ইনভেস্টর তার সাথে থাকবে না, কম্পিটিটিভ মার্কেট সে আরেক জায়গায় যে ভালো রিটার্ন পারফর্ম করছে সেখানে চলে যাবে। তো আমার কাছে মনে হয় আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখানে একটা খুব ভালো একটা রোল প্লে করতে পারে। আনফর্চুনেটলি আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এরকম ভালো প্রাইসিং পাচ্ছে না, কিন্তু যদি আমরা দেখি গত 5-6 মাসে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বেশ ভালো একটা র্যালি হয়েছে, এবং কিছু ফান্ড ভালো ডিভিডেন্ডও ডিক্লেয়ার। এটা লাস্ট 2-3 মাস বলতে পারেন, কিন্তু এই দেশের মিউচুয়াল ফান্ডকে যদি সর্বনাশ করে থাকেন আপনারা করছেন, কারণ হচ্ছে আজকে আপনারা হাইয়েস্ট লেভেলে গিয়ে শেয়ার কিনছেন, 200 টাকার শেয়ার কিনছেন, সেই শেয়ারের দাম এখন 20 টাকা 25 টাকা এসে গেছে। আপনারা যে লস সাস্টেইন করেছেন এটা কভার করবেন। এটা সাদেক ভাই আমি এই ক্ষেত্রে আমি একটু বলবো যে উনি তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এর মানে সিইও, উনি ভালো জানেন মিউচুয়াল ফান্ডগুলি কিভাবে অপারেট করা উচিত। কিন্তু আমাদের যেটা অ্যাপারেন্টলি আমি যদি বলি যে আমি একজন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যদি বলি যে মিউচুয়াল ফান্ডগুলি আসলে ইফিশিয়েন্ট অপারেশন, অ্যাসেট ম্যানেজার ছিল না, অ্যাসেট ম্যানেজার ইফিশিয়েন্ট। আমার সময় নাই, আমি ইমরান, আমি দুঃখিত আপনাকে সময় দিতে পারছি না, মানে আমিনুল ইসলাম সাহেব সময় দিতে পারছে না, আমাকে সময় দিচ্ছে না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম আপনাদের দুঃখ দুর্দশা অসহায়ত্বের কথা নিয়ে। আমরা কথা বলতেছিলাম যে ইস্যুয়াররা আমাদেরকে কি ধরনের ফাঁকি দিচ্ছেন, এবং রেগুলেটররা আমাদের কথা শুনেন, তারাও যেন একটু অ্যাক্টিভ হয়ে এইসব ইস্যুয়ারদের পিছনে কিছু কাজ করেন। ফলশ্রুতিতে 2-1টা এক্সাম্পলের পানিশমেন্ট যদি দেওয়া যায়, আমাদের পুঁজিবাজারে আমরা যারা সারাক্ষণ পুঁজিবাজারকে ভাইব্রেট করার চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে, মাননীয় অর্থমন্ত্রী বারবার চেষ্টা করছেন, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন পুঁজিবাজার ভাইব্রেট হোক, সেক্ষেত্রে কয়েক ইস্যুয়ার এই বাজারকে ধ্বংস করতে পারে না। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আগামীতে থাকবেন বলে আশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।